প্রেমের নীলকাব্য লেখনীতে নওরিন কবির তৃষা পর্ব সংখ্যা 2। চোখ কি কপালে তুলে গাড়ি চালান কানা লোক কোথাকার। আল্লাহ জানে এদেরকে কে ড্রাইভিং লাইসেন্স দেয়। আমার কোমরটা মনে হয় একদম গেল। ক্ষিপ্ত বাঘিনীর ন্যায় ঝাঁঝালো কণ্ঠে কথাগুলো এক নিঃশ্বাসে বলে ফেললো তিহু। সে যাচ্ছিল ভার্সিটির উদ্দেশ্যে। এদিকে আজ ঘুম থেকে উঠতে বেশ দেরি হয়ে গিয়েছিল তার উপর ভার্সিটি থেকে মিনিট 10 দূরত্বে এই অবস্থানে ফাঁকা জায়গায় দেখে যখন অতি দ্রুত স্কুটি চালাতে ব্যস্ত, ঠিক তৎক্ষণাৎ কোত্থেকে জানি এক বিশাল গাড়ি এসে ধাক্কা দিল এক প্রকার উল্টে স্কুটিটার নিচে চাপা পড়তে পড়তে বেঁচে যায় সে। যদিও সঙ্গে সঙ্গে ব্রেক কষার দরুন ততটা ক্ষতি হয়নি তার, তবুও শখের স্কুটিটার একদম হাল বেহাল দেখে মেজাজ খিতে গেল তিহুর। অন্যদিকে আজ একটা ইম্পর্টেন্ট ক্লায়েন্টের মিটিং থাকায় সকাল সকাল নীল বেরিয়েছিল অফিসের উদ্দেশ্যে। সাধারণ এই সময়টা এই প্রান্তের রাস্তায় জনমানবহীন থাকে, তাই ড্রাইভার আসিফ তত একটা খেয়াল না করে কোনো রকম সারা শব্দ ব্যতীত এই পথে গাড়ি অতি প্রসন্ন চিত্তে নিজের ইচ্ছে মতো স্পিডে চালাচ্ছিল, যার দরুন এমন এক অঘটন ঘটল। ভেসে আসা সেই নারীর কণ্ঠে গাড়ি থেকে নামলো নীল। তিহু, কি হলো? কথা কানে যাচ্ছে না? বের হন গাড়ি থেকে এক্ষুনি, নয়তো এই নুইবাইয়ের হক আপনার এই দামি গাড়ি 12 বাজা করে ছাড়িয়ে দিবে। কথাটা বলতে বলতেই একবার সামনে তাকায় তিহু। পলকে নিঃশ্বাস আটকে আসে যেন কোনো গ্রিক দেবতাকে হঠাৎ করে কালো সাদা ক্যানভাসে জীবন্ত তোলা চিত্রের মতোই দেখতে পেল সে। তার সামনে দাঁড়িয়ে আছে এক পুরুষ, উচ্চতায় প্রায় 6 ফুট, যার সুঠাম বলিষ্ঠ দেহ যেন শিল্পীর হাতে নিপুণভাবে গড়া। পুরুষালী পরনে তীব্র শুভ্র শার্টের ওপরে কালো পুরুষটির পরনে শুভ্র শার্টের ওপর কালো ব্লেজার, একেবারে ফর্মাল গেট আপ। তবে তার চোখের কালো রস আর সেই ওপরে দেওয়া চশমাটা তাকে আরো বেশি ডেমিনেটিং করে তুলেছে। যাই হোক, তিহু একদম দম্বার পাত্রী নয়, হোক সে গ্রিকের মতো দেখতে অথবা স্বয়ং গ্রিক ডন, তাতে তার কি? তিহু কিছুই আসে যায় না। সে শুধু জানে এই লোকটার তার স্কুটির অবস্থা খারাপ করে দিয়েছে। সে সামনে থাকা লোকটাকে কিছু বলার সুযোগ না দিয়ে 2 কদম এগিয়ে এসে লোকটার চোখে চোখ রেখে বলল, আপনার কি সমস্যা? হ্যাঁ, চোখে দেখতে পান না? আমার সামান্য যদি থেকেও থাকে চোখের জ্যোতি বলে কিছু, তাহলে সেটা ডাক্তার দেখান। নিজের সমস্যা নিয়ে ঘুরে বেড়ান অন্য মানুষের সমস্যা সৃষ্টি করার জন্য। নীল কিছু একটা বলতে যাবে, তার আগে তিহু আবারও বলো, এই যে শুনেন মিস্টার, আমি খুব ভালো করে জানি আপনি এখন কি বলবেন, যে সরি আর হবে না, ভুল হয়ে গিয়েছে, আমি দেখতে পারিনি, এইসব তো। শুনুন মিস্টার কালো চশমা, আপনি আমার গাড়ির ক্ষতি করেছেন, তাই জরিমানা তো অবশ্যই দিতে হবে। কোনো কথায় কাজ হবে না, নয়তো আমি আপনার এত সুন্দর দামি গাড়িটা কাজ ভেঙে ফেলবো। সরি, দেখতে পারি নাই বলে চলেও যাব। তার এমন কথোপকথনের মাঝে হঠাৎ করে গাড়ি থেকে বের হয়ে আসে আসিফ। নীলের সাথে এমন রূঢ় ব্যবহার মেয়েটিকে শাসিয়ে বলে, এই মেয়ে, জানো উনি কে? উনি নীল খান, তাই মুখ সামলে কথা বলো। তিহু মেজাজ সত্যি এবার বিগড়ে গেল। একে তো লোকটা তার গাড়ির ক্ষতি করেছে, তার ওপর এত বড় বড় কথা বলছে। সে ঝাঁঝালো কণ্ঠে বলে উঠল, উনি লাল, নীল, হলুদ, কমলা, সবুজ, যা মন চায় তাই হোক, আই ডোন্ট কেয়ার। উনি আমার স্কুটির ক্ষতি করেছে, তো ফাইন তো ওনাকে দিতেই হবে। এখন থেকে চুল পরিমাণে নড়তে দেব না ফাইন না দিয়ে। এদিকে নীল অতি ভূত দৃষ্টিতে চেয়ে রয়েছে মেয়েটির পানে। মেয়েটির এত সাহস, বরংবার অবাক হচ্ছে সে। যেখানে কোনো মেয়ে কিনা এলাকায় বড় বড় গ্যাংস্টারও তার নামে কাঁপে, সেখানে এইটুকু পুচকি সাইজের মেয়ে তার সাথে এত বড় গলায় কথা বলছে। এত বড় সাহস কোত্থেকে পেল মেয়েটি? বাঁকা হাসল নীল, অতঃপর আসিফকে হাতের ইশারায় থামিয়ে দিয়ে মেয়েটির উদ্দেশ্য করে বলল, হোয়াট ডু ইউ ওয়ান্ট অ্যাজ এ পেনাল্টি? তিহু আপাতত গাড়িটা ভেঙে দিতে ইচ্ছে করছে, দেই ভেঙে। মেয়েটির এমন কথা নির্লিপ্ত বেশ ভয় হলো আসিফের। নীল যেন শার্ট টেম্পারেচার, তাকে এখন যদি এই মেয়েটি কিছু করে ফেলে তাহলে কি হবে? সে ভয়ে ভয়ে মেয়েটা দিকে ফিরে বলল, এই মেয়ে, কি বলছো? মাথা ঠিক আছে তোমার? বিশ্বাস করেন, বিগত 10 মিনিট আগেও আমার মাথা একদম ঠিক ছিল, কিন্তু এখন আপনার কি যেন মনে হচ্ছে আমি জানি না। নীল বা লাল খান, যাই হোক, উনি আমার স্কুটিটা উনার এই বিশাল আকৃতির দানব গাড়িটা ধাক্কা দিয়েছে, তাই এখন আমার মেজাজ চামড়ে আছে বেশ। নীল বলল, ইজ ইউর ইউজ,
ইউজ ক্যান ব্রেক মাই কার। তিহু আসিফের সাথে কথা থামিয়ে নীলের দিকে ফিরে তাকালো, বাম ভুরু সামান্য নাচালো, তারপর চোখ দুটো একদম শয়তানি ভাবে নিয়ে বলল, আর ইউ শিওর নীল? অলওয়েজ। এদিকে তাদের এমন কথোপকথনের পরাণ পাখি উড়তে দেওয়ার মতোই উড়ে যাচ্ছে আসিফের। সে মনে মনে আল্লাহ আল্লাহ করে যাচ্ছে যেন নীল এখানে কোনো অঘটন না ঘটিয়ে বসে। তিহু বাঁকা এসে কিছু করতে যাওয়ার আগেই তার মনে পড়লো আপাতত ভার্সিটি যাওয়াটা বেশি ইম্পর্টেন্ট, কারণ আজকের সপ্তাহের সবচেয়ে ইম্পর্টেন্ট ক্লাস। তাই সে নীলকে উদ্দেশ্য করে বলল, আপাতত আপনার কাছে অত ফালতু সময় নেই যে আমি আপনার সাথে তো কথা বলবো। দামড়া গাড়ি আমি ভাঙবো কিভাবে? তাই আপনি আমার স্কুটিটা সরানোর ব্যবস্থা করুন। আসিফ যেন হাত ছেড়ে বাঁচলো। সে দ্রুত নীলের দিকে ফিরে বলল, ভাই এখানে পাশে একটা ভালো গ্যারেজ আছে আমার পরিচিত, আমি গেলে এখনই ঠিক করে দেবে। নীল তাকে চোখের ইশারায় সঙ্গে সঙ্গে স্কুটিটা নিয়ে যেতে দ্রুত প্রস্থান করলো আসিফ, উদ্দেশ্য গ্যারেজে যাওয়া। তবে তার আগে মনে করে তিহুর কাছ থেকে বাসার ঠিকানাটা নিয়ে গেল আসিফ, যাতে স্কুটিটা ঠিক হওয়ার সঙ্গে সঙ্গে সেটা কাঙ্ক্ষিত ঠিকানায় পৌঁছে দিতে পারে। এদিকে আসিফের যাওয়ার সাথে সাথে নীল যেই না গাড়িতে উঠতে যাবে তৎক্ষণাৎ পেছন থেকে তিহু বলল, আপনি কোথায় যাচ্ছেন মিস্টার লাল সাহেব? আপনি চলে গেলে আমার ভার্সিটি পৌঁছে দিবে কে? একদম বলবেন না যে আপনার টাইম নেই। আপনি আমার পাক্কা 30 মিনিট লেট করেছেন, সো এখন ভার্সিটিতে আপনি পৌঁছে দিয়ে আসবেন। নীল বারংবার অবাক হচ্ছে মেয়েটার এমন ব্যবহারে। শেষ পর্যন্ত কিনা মেয়েটিকে তার নামের বিকৃতি করতে হলো। মেজাজ সামলাচ্ছে সামান্য, ভাসালো শিরার পেশিগুলো, হাতটা শক্ত হলো। চল, শক্ত করে গাড়িতে উঠে মেয়েটিকে উদ্দেশ্য করে বলল, ওঠো। তিহু এক বাঁকা হাসিতে মনে মনে এসে বলল, পথে আসো চাঁদু, আমারে নানিয়া যাবা কই। গাড়িতে উঠে বসলো সে। সঙ্গে সঙ্গে গাড়ি সর্বোচ্চ স্পিডে সেট করতে চাইলো নীল। গাড়ি এসে থামলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের দিকে। প্রথম ফটকের সামনে হঠাৎ ব্রেক কষার কারণে কিছুটা সামনে ঝুঁকে পড়লো তিহু। বাইরে তাকিয়ে দেখতে পেল সামান্য দৃশ্যমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক। একবার নীলের দিকে তাকালো সে। নির্লিপ্ত ভঙ্গিতে যাওয়ার আগে আবারও বলল, ধন্যবাদ মিস্টার লাল সাহেব, যদিও ধন্যবাদটা আপনার দেওয়া উচিত হয়নি, কেননা আমি আপনার গাড়িতে এখনো ঠিক রেখেছি। হোয়াট এভার, আমি আবার একটু নরম মনের মানুষ কিনা, তাই আপনাকে থ্যাংক ইউ বললাম। আর হ্যাঁ, মনে করে আমার স্কুটিটা বাসায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবেন। কথাটা শেষ করেই বেরিয়ে গেল তিহু। নীলের চোখে মুখে যেন আগ্নেয়গিরির উদ্নিঘাত স্ফুলিঙ্গের মতোই ফুটছে। তার কালো রোদ চশমাটা নিচে নীলাভ চোখ দুটো দিয়ে। ভার্সিটির ক্লাস শেষ করে আইন অনুষদের এলাকা পেরিয়ে তিহু আর মাহা এগিয়ে যাচ্ছে কার্জন হলের দিকে, উদ্দেশ্য বাসায় ফেরা। একই ফ্ল্যাটে ভাড়া থাকে তারা দুজন। হঠাৎ মাহা বলল, তোকে তো আমি সেই কোন সকালে ফোন করেছিলাম, তাও তো দেরি করে আসলি কেন? করিনি, তুই আর আমি কি আলাদা বাসায় থাকি? একই বাসায় থাকি, একই ফ্ল্যাটে থাকি, একই রুমে থাকি আমরা। অতঃপর ভার্সিটিতে এসে আমাকে ফোন করিস কেন? মাহা ভাষা ঠিক করছে রি। আর তুই তো পড়ে 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 মোষের মতো ঘুমাচ্ছিলি। আমি ঠিক খেয়াল করেছিলাম তখনও তুই ঘুমাচ্ছিলি। আমার ঠিক খেয়াল ছিল না যে আজকে ইম্পর্টেন্ট ক্লাসটা ছিল, তাই আর তোকে ডাকিনি। তারা হাঁটা লাগালো। মাহা ফের বলল, কিরে বললি না তো, দেরি হলে কেন? আর তোর স্কুটি কই? স্কুটির কথা মনে পড়তে কপাল সামান্য কোচকালো তিহুর। আরে আর বলিস না, কোত্থেকে এক আবাল লোক এসে আমার স্কুটিটা 12টা বাজে দিয়ে গেছে। যাই হোক, ওই লোকটাকে এত টাইট দিয়েছি না, জীবনে আর কখনো অসাবধানে গাড়ি চালাতে গেলে 10 বার ভাববে। তারপর তোর কোথাও লাগেনি তো? আর স্কুটিটা কই? না, সেভাবে লাগেনি, শুধু কুটিটা আমার ওই পাশেই পড়েছিল, একটু ব্যথা লেগেছিল আর হাতটা একটু ছিলে গেছিল, নাথিং এলস। আর স্কুটিটা ওই আবাল লোকের এক সহচরকে বলেছি রাতের মধ্যে পাঠিয়ে দিতে সারিয়ে। আচ্ছা চল, বাসায় গিয়ে অ্যান্টিসেপটিক লাগিয়ে দিচ্ছি। চুমকি চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে? হার মেনেছে দিনের আলো, রাগলে তোমায় লাগে আরো ভালো। ও সুন্দরী চলে না একা পথে। রাস্তার পাশ দিয়ে যাচ্ছিল তিহু আর মাহা। হঠাৎ করে পাশের কিছু বখাটের এমন গানে থমকালো তারা। তিহু তাদের দিকে ফিরে বলল, ও নাইস সং, আই লাইক ইট। বখাটে এসে একযোগে বলল, ও আগুন সুন্দরী। এদিকে বখাটেগুলোর এমন সম্বোধনে মেজাজ সপ্তমে চড়ে গেল মাহার। দাঁতে দাঁত চেপে তিহুর হাতটা শক্ত করে চেপে ধরে বলল সে,
তিহু মাহার দিকে তাকিয়ে চোখ ফিরিয়ে ইশারা করে বলল, কুল বেবি। অতঃপর বখাটেগুলো দিকে এগিয়ে গেল সে। একটু অন্যরকম স্টাইলে হেসে বলল, আই রিয়েলি লাইক দিস সং, বাট গানটা না শিল্পীর কণ্ঠে মানায়। রাস্তার পাশে কুকুরগুলো ঘেউ ঘেউ করলেই যন্ত্রণায় ব্যথিত হয়, আর কিছু না। বখাটেগুলো তিহুর এমন কণ্ঠে মস্তিষ্কে অপমান মুহূর্তে বুঝে ফেললো। তবে তাদের লজ্জা পেতে আছে নাকি? নির্লজ্জ বেহায়া দল বলল, তুমি কি আমাদের অপমান করার চেষ্টা করলে আগুন সুন্দরী? একদম না, আমি তো সরাসরি অপমানই করলাম। যদিও কুকুর বললে কুকুর অসম্মান বোধ করে কিনা আমার জানা নেই। এবার আর কে সামলাবে তাদের? পকেটেগুলি একসাথে খেপে বলল, মুখ সামলে কথা বল, না হলে কিন্তু তোর এই সুন্দর মুখখানা কালকে সকালে আর কাউকে দেখাতে পারবি না। আরে যা শালা, তোর ছোটবেলায় কুকুরে কামড়া কামড়ি ভেসকিন দেওয়া আছে? অতি অতি সভ্য মেয়ে ছিলাম তো। যাই হোক, তোদের মতো কুকুর যদি ভয় পেতাম না থাকতো, তাহলে এই ঢাকা শহরে টিকতে পারতাম নাকি? বখাটেগুলো তার দিকে তেড়ে আসতে গেলে রাস্তার পাশে পড়ে থাকা একখানা লাঠি নিয়ে তাদের মধ্যকার লিডার টাইপের একটার মাথায় সজোরে আঘাত করে তিহু। বাদ বাকি সবাই হতভম্ব হয়ে চেয়ে রইল। একটা ছেলে তার দিকে তেড়ে আসতেই মাহা পাশ থেকে আরেকটা লাঠি নিয়ে ছেলেটার মাথায় দিল বাড়ি সজোরে। সঙ্গে সঙ্গে মাথায় ব্যথায় কুকিয়ে ওঠে পড়লো ছেলেটা। আঘাতপ্রাপ্ত স্থান থেকে রক্ত গড়িয়ে পড়ছে। রীতিমতো এই রণক্ষেত্র পরিণত হয়েছে স্থানটা। ঠিক তখনই সেখান দিয়ে যাচ্ছিল একটা পুলিশের জিপ। রাস্তার পাশে এমন মারামারি হতে দেখে থমকালো তারা। দুজন পুলিশ বের হয়ে এসে তিহু আর মাহাকে ধরতে গেলেই তিহু বলে উঠলো, আমাকে পরে ধরবেন ম্যাম, আগে আপনার ফোনটা দিন। আসলে আমার ফোনটা বাসায় থেকে গিয়েছে। আমার শ্বশুর আব্বা জানকে একটা কল করি আর কি। পুলিশ কনস্টেবল আবাল দৃষ্টিতে তাকালো তিহুর দিকে। শ্বশুর মানে শ্বশুর? ও, না বললে আবার চিনবেন কি করে? এমপি ওয়ালেদ খানকে চিনেন? আমি ওনার একমাত্র ছেলের ফিয়ন্সি। সেও একটু জানুক তার এলাকায় তার ছেলের হবু বউকে কিভাবে হ্যারাসমেন্টের শিকার হতে হচ্ছে, যেখানে ফার্স্টে তাকে উত্ত্যক্ত করা হয়েছে। কি, দিন না ফোনটা দিন। ওয়ালিদ খানের নামটা শুনে মহিলা কনস্টেবল দ্রুত জিপের মধ্যে বসে থাকা পুলিশ অফিসারের কাছে গিয়ে বলে, একটা কি জানি মুহূর্তে সেখান থেকে নেমে আসলো অফিসারটি। তিহুকে উদ্দেশ্য করে বলল, মামা বাড়ির পেয়েছো? বলে হলো ওয়ালিদ খানের ছেলের বউ। আসলে আব্বু বুদ্ধি আছে বলতে হবে। তিনি তো চেয়েছিলেন যাতে তার ছেলের সাথে বিয়ের আগে কেউ আমাকে না চিনুক। ঠিক সেটাই হচ্ছে। বাই দ্য ওয়ে, আপনাদের যদি বিশ্বাস না হয় তাহলে ফোনটা আমাকে দিন, আমি জাস্ট একটু ফোনে কথা বলবো। কি জানি কি ভেবে অফিসারটি বলল, না না, উনি ব্যস্ত মানুষ, ওনাকে ফোন করে আর জ্বালাবেন না, ব্যাপারটা আমরা সামলে নিচ্ছি। বলো তোমাদেরকে কি ডিস্টার্ব করেছে? তিহু বখাটে ছেলেগুলোর দিকে তাকিয়ে বলল, এরা সবাই। অফিসার আশ্বস্ত তিহুকে আশ্বস্ত করে বলল, ব্যাপার না মামুনি, তোমরা যাও, আমরা সামলে নিচ্ছি। ওকে যখন আব্বুর কাছে কল দিতে দিয়েন, না হলে আপনারাই দেখে দিন ব্যাপারটা। আর খেয়াল রাখবেন ওরা একটাও যেন শাস্তি থেকে বঞ্চিত না হয়। অফিসার মাথা নইয়ে জানালো, আচ্ছা। অতি দ্রুত সেখান থেকে প্রস্থান করলো দুই রমণী। সবে একটু গুরুত্বপূর্ণ ক্লায়েন্ট কনফারেন্স শেষ করে নিজের অফিসে ভবনে দোতলার সুবিশাল কেবিনের সোফাতে শৈল এড়িয়ে দিয়েছিল নীল। হাতে থাকা স্টিলের বলটি অনবরত ঘুরিয়ে চলেছে সে। বারংবার তার চোখের সামনে ভেসে উঠছে ক্ষিপ্ত রমণীর সাহসী গর্জন। স্মৃতির পাতায় দোলা দিচ্ছে রমণীটির দেওয়া নাম, মিস্টার লাল সাহেব। চোয়াল শক্ত করে বসে আছে সে। নীল হঠাৎ করে কেবিনে প্রবেশ করে। পিএ আয়াজ, ইহসান। আয়াজকে দেখে নীল বলল, আই নিড সাম ইনফরমেশন আয়াজ ফার্স্ট। আয়াজ এগিয়ে এসে বলল, কি ইনফরমেশন স্যার? আসিফের কাছ থেকে একটা অ্যাড্রেস আছে, ওই অ্যাড্রেসে তুমি যাবে স্কুটি নিয়ে। আসিফ না, গট ইট। আয়াজ অবাক হয়ে তাকালো নীলের দিকে। সে তো এসেছিল কিছু ফাইল নীলকে দেখাতে, কিন্তু নীল সব স্কুটির কথা বলছে, অ্যাড্রেসের কথা কি বলছে? কিছু বুঝলো না সে। তবু প্রশ্ন করলো না আয়াজ। বাধ্য ছেলের মতো মাথা নাড়িয়ে বলল, ওকে স্যার। প্রত্যুত্তরে এক রকম অদ্ভুত বাঁকা হাসলো নীল। ফ্ল্যাটে আসার পর থেকেই তিহু লক্ষ্য করছে মাহা অন্যরকম ভঙ্গিমায় চোখ সরু করে তাকিয়ে আছে তার দিকে। ব্যাপার কি রে মহু, এভাবে তাকিয়ে আসোস কেন? আমার কি চেহারা সুন্দর হইতেছে নাকি? সে দ্রুত ড্রেসিং টেবিলের বড় আয়নার সামনে দাঁড়িয়ে মুখে হাত দিয়ে বলল, না না, যেমন ছিলাম অমনই তো আছি, তাইলে আপনি তাকাস কেন? তো এখন কি দেখতেছস কত?
দেখছি যে আমি কত বড় ভন্ডের সাথে থাকি। তিহু চোখ সরু করে বলল, মানে এমপি ছেলের সঙ্গে তোর বিয়ে কবে ঠিক হলো রে? আচ্ছা থাক, আচ্ছা তুই আমাকে এটা বল যে এমপি ছেলের নাম কি? তিহু হেসে বলল, ও এই ব্যাপার। তখন যদি আমি এমপির ছেলের কথা বুদ্ধি করে না বলতাম তাহলে এতক্ষণে লাল দালানের মধ্যে থাকতে হতো বেবস। তুই আর তোর বুদ্ধি, তাই এমন উদ্ভট বুদ্ধি হঠাৎ করে তোর মাথায় কোত্থেকে এলো? এমনি এমনি হঠাৎ করে এই পাশে দেওয়াল লাগানো এক পোস্টারে তাকিয়ে দেখলাম এমপির ছবি, তখনই হুট করে মাথায় আসলো। আর এমপিতে কিছুদিন পরেই ইলেকশন, তো এই নির্জীব পোস্টার আর তার মালিক কোন কাজে তো আসুক নাকি? অফিসারটা যদি তোর থেকে নাম্বারটা চাইতো তাহলে? কাম অন মহু, এত কিছু ভাবলে কি আর তখন এই বুদ্ধিটা মাথায় আসতো? ওরে ভণ্ডরে, তুই যে লোককে কথা বলেছিস না, এমপির ছেলে, তুই কি জানিস উনি কি পরিমাণ ফেমাস পারসন? আমি তো ঢাকায় আসার পর আগে মামার কাছে ওই লোকের নাম শুনেছি, ওয়াজ খান সম্ভবত। এখন যদি এই কথা লোকের কানে পৌঁছায় যে তুই ওনার পরিচয় ভঙ্গিতায় খাচ্ছিস, তাহলে তোর কি হবে তুই জানিস? তুই আস্তে থাকবি? জো হোক, দেখা যাবে গা, দেখা যায়গা। শীতের বিরক্ত প্রহরে সমাপ্তির অতি সন্নিকটে পাত্রহীন বৃক্ষ শাখাগুলো বসন্তের প্রথম বার্তা যেন কুড়ি দিয়ে যাচ্ছে। গাছের ডালে ডালে কোকিলের আনাগোনা আর অলস মধ্যাহ্নে ভেসে আসা তার চাপা বসন্তের ডাকি আগমনী বার্তা বহন করছে সেই হিসাবে কাজ। সেদিন তিহুয়ার অফিসারটার কথোপকথন শুনেছিল তাদের অনুষদের কেউ একজন। ব্যাস তারপর থেকে পুরো আইন অনুষদ গুঞ্জন উঠেছে তিহুয়ার নীলকে নিয়ে। বেশিরভাগ সবাই তো এটা বিশ্বাস করে বসে আছে যে তিহু সত্যি সত্যি নীলের বাগদত্তা। তিহু প্রথম দিকে ততটা গুরুত্ব না দিলে এখন বুঝতে পারছে ব্যাপারটা ঠিক কতদূর গড়িয়েছে। তবে এখন আর সবার ভ্রান্ত ধারণা ভাঙার সুযোগ নেই তার কাছে। ইতিমধ্যে এমন ভুয়া পরিচয় কাজে লাগিয়ে সে অনেক সুযোগ সুবিধা ভোগ করেছে। সিনিয়রদের র্যাগিং এর হাত থেকে বাঁচার সঙ্গে সঙ্গে পাচ্ছে বেশ সম্মানও। আর কি লাগে তার? তাছাড়াও এ কথা নীলের জানারও চান্স নেই, তাই বেশ শান্তিতেই আছে সে। কাল বাদে পরশু ভার্সিটির পহেলা ফাল্গুন উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়েছে, আর সেখানকার উদ্যোগে নৃত্যদল তাকে আর নৃত্যদলে রয়েছে তিহু আর মাহা দুজনেই। ক্লাস শেষে ভার্সিটির ক্যাম্পাসে সবুজ চত্বরে বসে অনুষ্ঠান নিয়ে আলোচনা করছে তিহু মাহার সঙ্গে কয়েকজন আরো বান্ধবী, ইমা, কায়া, নিদ্রা, রোজ সহ অনেকেই। হঠাৎ নিদ্রার ফোন বেজে ওঠায় সে সেখান থেকে উঠে গেল। আলোচনার মাঝে হঠাৎ নিদ্রার এমন উদা হয়ে যাওয়ায় তিহু বলল, আজ কেউ নেই বলে, নইলে আমিও দেখিয়ে দিতাম। তার কথা শুনে কায়া বলল, দেখো আমাদের নেতার বউ বলে কি, সে নাকি সিঙ্গেল। কায়ার এমন কথায় মাহা তিহুর দিকে চেয়ে হেসে বলল, ইম তাহলে এটাই তোর সিঙ্গেল তাই না? যে আমার লাল পেরে বসন্তী রঙের শাড়ি পরবো? না জানি তো, ভাবছি সাদা বিধবাদের মতো শাড়ি পরে আসবো, বলল তিহু। পহেলা ফাল্গুনের দিন কেউ রঙিন শাড়ি পরে নাকি? তিহুর এমন কথায় হেসে উঠল উপস্থিত সকলে। তারা মাহার দিকে ফিরে বলল, মহুরে, আসলেই তো তোর ধৈর্য আছে। তিহু যে পরিমাণ ঘাড় তেরা, আল্লাহকে এতদিন কেমনে তোর সহ্য করার ক্ষমতা দিল রে? এতে সহ্য করার কি আছে? তোরা যদি আবালের মতো প্রশ্ন করিস তাহলে কি দোষ আমার বল? একটু আগেই তো সবাই মিলে সিদ্ধান্ত নিলাম যে লাল বেড়ে বসন্তী রঙা শাড়ি পরা হবে, তারপরেও কেন ইমা আবারও একই প্রশ্ন করছে?